সুমি, এটা কিন্তু তুমি ঠিক করছো না। তুমি তো জানো আর মাত্র কয়েকদিন পর আমার 2 বোনের কলেজের পরীক্ষা আছে, আর তুমি এখনই বাপের বাড়িতে যেতে চাইছো, তাও আবার 1 মাসের জন্য। তুমি এখন বাড়িতে না থাকলে বাড়ির কাজকর্ম কে করবে? আমার 2 বোন পড়াশোনা করবে নাকি বাড়ির কাজকর্ম করবে? ওদের পড়াশোনার কিন্তু ভীষণ ক্ষতি হয়ে যেতে পারে। বাহ, তুমি তো শুধু তোমার 2 বোনের পড়াশোনার কথা চিন্তা করছো। এই গরমের মধ্যে আমার যে বাড়ির কাজকর্ম করতে গিয়ে রান্নাবান্না করতে গিয়ে শরীর খারাপ করছে, তা নিয়ে তো তুমি একবারও ভাবছো না। আমি গরমের মধ্যে আর কষ্ট করতে পারবো না, তাই আমি 1 মাস বাপের বাড়িতে থাকতে যাব। দাদা, তুই বেকার বেকার কেন বৌদিকে বকাবকি করছিস? বৌদি যখন বাপের বাড়িতে যেতে চাইছে তাহলে যাক না, অসুবিধা কোথায়? আমরা 2 বোন সমস্ত কিছু ম্যানেজ করে নেব, মাত্র 1 মাসেরই তো ব্যাপার। হ্যাঁ দাদা, বৌদিকে তুই এভাবে শাসন বারণ করিস না। বিয়ে হয়ে গেছে বলে কি বৌদির জীবনে কোনো স্বাধীনতা থাকবে না? বৌদির যখন ইচ্ছা বৌদি বাপের বাড়িতে যেতে পারে। আমরা বৌদিকে এরকম ভাবে আটকাতে পারি না। তুই প্লিজ বৌদিকে বাপের বাড়িতে যেতে দে। 2 বোনের মুখে এরকম কথা শুনে বিক্রমের আর কিছু বলার থাকে না। সেদিনই সুমি ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে চলে যায়। মাত্র 3 মাস আগেই বিক্রম এবং সুমির বিয়ে হয়, কিন্তু বিয়ের পর থেকে সুমিকে সবসময় সমস্ত বিষয়ে তার 2 ননদ সাপোর্ট করে থাকে। এমনকি সুমি কোনো ভুল কাজ করলেও তার 2 ননদ সবসময় তার সাপোর্টেই কথা বলে। কিন্তু ফুলি এবং কলির এরকম ব্যবহারের কারণ বিক্রম আজ পর্যন্ত বুঝে উঠতে পারে না, যার ফলে বিক্রম চাইলেও সুমিকে শাসন বারণ করতে পারে না। এমনই একদিন, বিক্রম বলছি, দেখো না বিয়ের পর থেকে আমার ওয়েটটা কেমন বেড়ে যাচ্ছে, তাই আমি জিমে ভর্তি হব বলে ঠিক করেছি। আমাদের বাড়ির কাছে যে জিম সেন্টারটা আছে, আমি ওখানেই কাল থেকে জিম জয়েন করব। কিন্তু ওটা তো ইউনিসেক্স জিম, ওখানে ছেলে মেয়ে একসঙ্গে জিম করে। তুমি ওখানে ছোট ছোট জামা কাপড় পরে জিম করতে যাবে? একদম নয়, আমি তোমাকে অ্যালাউ করতে পারবো না। তাছাড়া বাড়ির বউ হয়ে তুমি জিম করতে গেলে পাড়ার প্রতিবেশী আজেবাজে কথা বলবে। তোমার জিম করার জন্য কি কি লাগবে বলো, আমি সেই ইকুইপমেন্টগুলো বাড়িতেই তোমাকে কিনে দেবো, তাহলে বাড়িতেই তোমার জিম তৈরি হয়ে যাবে। না না, বাড়িতে জিম করা জিম সেন্টারে গিয়ে জিম করা এক হলো নাকি? বাড়িতে জিম করলে ওয়ার্কআউটের মোটিভেশন পাওয়া যায় না। আমি জিম সেন্টারে গিয়েই জিম করব। আর তাছাড়া ছেলে মেয়ে একসঙ্গে জিম করে, তাতে সমস্যা কোথায়? আমি কি জিমে গিয়ে বয়ফ্রেন্ড পাতাবো নাকি? না মানে না, তুমি ছোট জামা কাপড় পরে জিম করবে আর ছেলেরা তোমার দিকে তাকিয়ে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি যখন বলে দিয়েছি তুমি বাইরে কোথাও জিম করতে যাবে না, তার মানে যাবে না। ঠিক এমন সময় বিক্রমের 2 বোন ফুলি এবং কলি তাদের বৌদিকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসে। দাদা, এটা কিন্তু তুই একদমই ঠিক করছিস না। তুই কিন্তু বৌদির স্বাধীনতা হরণ করার চেষ্টা করছিস। আজকালকার যুগে দাঁড়িয়ে তুই ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করছিস। কি হয়েছে? ছেলে মেয়ে একসঙ্গে জিম করবে, তাতে প্রবলেম কি? আজকাল সবই চলে, এরকম ভাবে সবকিছুতে নিজের বউকে আটকানো ঠিক নয়। তাছাড়া তোর কি নিজের বউয়ের প্রতি বিশ্বাস নেই? আমাদের তো পুরো বিশ্বাস আছে, বৌদি কখনোই কোনো উল্টোপাল্টা কাজকর্ম করবে না। বৌদি নিজের মতো জিমে যাবে আর জিম থেকে বাড়ি চলে আসবে। কি আর বলবো, আমার 2 বোন যখন তোমার সাপোর্টেই কথা বলছে, তখন তো আমার আর কিছু বলারও নেই। ঠিক আছে, তুমি জিমে যাবে, কিন্তু সাবধানে থাকবে বলে দিলাম। বিক্রমের কথা শুনে সুমি খুবই খুশি হয়। পরের দিন থেকেই সুমি জিম জয়েন করে। এভাবে সবসময় 2 ননদের সাপোর্ট পেয়ে সুমি অত্যন্ত খুশি হয়। সুমি নিজের ইচ্ছা মতো যা খুশি করতে পারে। একদিন সুমি তার বান্ধবীর বার্থডে পার্টিতে যাবে বলে ঠিক করে। এই যে ফুলি, কলি, শোনো ভালো করে, আমি আজকে রাত্রিবেলা আমার বান্ধবীর বার্থডে পার্টিতে যাব। হোল নাইট পার্টি চলবে, কিন্তু বিক্রম বলছে তোমাদের 2 জনকে সঙ্গে করে নিয়ে যেতে। আমি আমার বান্ধবীদের সামনে তোমাদের 2 জনকে কিছুতেই নিয়ে যেতে চাই না, ওরা ভাববে আমার কোনো ফ্রিডম নেই। আচ্ছা তাই নাকি? কিন্তু আমাদের কি করতে হবে শুনি? তোমরা তোমাদের দাদাকে বলবে তোমাদের পড়াশোনা আছে, কিংবা তোমাদের শরীর খারাপ, কিছু একটা বলবে। কিন্তু তোমরা 2 বোন কিছুতেই আমার সঙ্গে যাওয়ার জন্য রাজি হবে না। আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি এনজয় করতে চাই। কিন্তু বৌদি, তুমি একা একা অত রাত পর্যন্ত পার্টি করবে? তারপর বাড়ি ফিরতে ফিরতে তো ভোর হয়ে যাবে। এমনিতেই দিনকাল ভালো নয়, আমার মনে হয় তোমার একা যাওয়াটা ঠিক নয়। দাদা যা বলছে একদমই ঠিক বলছে। এমন কথা শুনে সুমি খুবই রেগে যায়। এই, তোমাদেরকে বেশি পটর পটর করতে বলেছি? আমি বলেছি না আমি যেটা করতে চাইবো সবকিছুতেই তোমরা 2 বোন আমাকে সাপোর্ট করবে? তা না হলে তোমাদের 2 জনের পোল আমি কিন্তু তোমাদের দাদার সামনে খুলে দেব। তোমাদের দাদা যদি সত্যিটা জানতে পারে, তাহলে কিন্তু তোমাদের 2 বোনকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। তখন তোমরা মজা বুঝতে পারবে।
সুমির মুখে এরকম কথা শুনে ফুলি এবং কলি দুই বোন ভীষণই ভয় পেয়ে যায়। তাই তারা সুমির কথা মতো কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর সুমি যখন পার্টিতে যাবে বলে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোবে এমন সময় ফুলি এবং কলি দুজনেই শারীরিক অসুস্থতার নাটক করে, আর তারা তাদের বৌদিদের সঙ্গে কিছুতেই পার্টিতে যায় না। তাই বিক্রম চাইলেও আর কিছু বলতে পারে না। ঠিক আছে সুমি, আমার দুই বোন যখন তোমার সঙ্গে যেতে পারছে না, তুমি একাই যাও। তবে তুমি কিন্তু রাত 12টার মধ্যে বাড়িতে ফিরে আসবে। তুমি আমাকে ফোন করবে, আমি তোমাকে নিতে যাব। বেশি রাত করবে না কিন্তু। এই শুনে সুমি বাড়ি থেকে বেরিয়ে যায়। পার্টিতে যাওয়ার পর সুমি তার বন্ধু বান্ধবীদের সঙ্গে ভীষণই আনন্দ মজা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কখন যে রাত 12টা পেরিয়ে যায় সেদিকে সুমির কোনো খেয়াল থাকে না। অন্যদিকে বিক্রম বারে বারে সুমিকে ফোন করতে থাকে, কিন্তু সুমি একবারও বিক্রমের ফোন রিসিভ করে না। এতে করে বিক্রম খুবই রেগে যায়, আর সে সারা রাত জেগে সুমির জন্য অপেক্ষা করতে থাকে। ভোর 4টে নাগাদ সুমি মদ খেয়ে টলতে টলতে বাড়িতে ফিরে আসে, যা দেখে বিক্রম ভীষণই চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে। কতবার ফোন করেছি আমি তোমাকে? তুমি আদৌ তোমার বান্ধবীর বার্থডে পার্টিতে গিয়েছিলে তো, নাকি অন্য কোনো ছেলের সঙ্গে নাইট আউট করতে গিয়েছিলে? আমি তোমাকে বলে দিয়েছিলাম ফোন করবে, আমি তোমাকে নিতে যাব, কিন্তু তুমি আমাকে ফোন করোনি। আর একটা গাড়ি থেকেও তোমাকে নামতে দেখলাম। কে ছিল গাড়িতে? তোমার বয়ফ্রেন্ড? একদম বাজে কথা বলবে না বিক্রম। আমি ভাবলাম রাত্রিবেলা তুমি হয়তো ঘুমিয়ে পড়েছো, তাই তোমাকে আর ডিস্টার্ব করব না। আমার বান্ধবী নিজে গাড়ি করে আমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিল। তাছাড়া পার্টি শেষ হবে, তারপর তো বাড়িতে ফিরবো। পার্টি শেষ হওয়ার আগে বাড়ি ফিরে এলে আনন্দ করব কিভাবে? সুমি, তুমি কিন্তু দিনের পর দিন একেবারে উচ্ছটে যাচ্ছ, আমার কোনো কথাই শুনছো না। পাড়ার লোকেরা যদি দেখতে পাই তুমি মদ খেয়ে টলতে টলতে বাড়িতে ফিরছো, তাহলে আমার মান সম্মান থাকবে না। তোমার সামান্য কমন সেন্সটুকু নেই? যাও, সারা রাত যেখানে ছিলে সেখানেই গিয়ে থাকো, বাড়িতে থাকার কোনো দরকার নেই। এই, তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? তোমার সাহস তো কম নয়। দাঁড়াও, আমি এখনই ফুলি আর কলিকে ডাকছি। ফুলি, কলি, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো। দেখো, তোমাদের দাদা আমার উপর অত্যাচার করছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। সুমি চিৎকার চেঁচেমেচি শুনে ফুলি এবং কলি দুজনেরই ঘুম ভেঙে যায়, আর তারা ঘরের বাইরে বেরিয়ে এসেই তাদের বৌদিকে সাপোর্ট করতে শুরু করে। কি হয়েছে দাদা? বৌদি যদি একটা দিন বন্ধু বান্ধবীদের সঙ্গে মজা করে, এতে প্রবলেম কোথায়? বৌদি তো আর প্রত্যেক দিন পার্টি করতে যাচ্ছে না। একটা দিন দেরি হয়েছে, তাতেই তুই এরকম করছিস। বৌদির বান্ধবীরা হয়তো বৌদিকে জোর করে পার্টিতে আটকে রেখেছিল, তাই বৌদি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেনি। তুই তো একটু পজিটিভটাও ভাবতে পারিস। তাছাড়া দাদা, তুইও তো মাঝে মধ্যে তোর বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাস। এমনও হয়েছে তুই সারা রাত বাড়িতেই ফিরিসনি। আমাদের দুই বোনকে বৌদির সঙ্গে ঘুমাতে হয়। কোথায়? তখন তো বৌদি তোর সঙ্গে ঝামেলা করে না। বৌদির জীবনে এটুকু স্বাধীনতা তো থাকা দরকার। তোরা দুজনে কেমন ননদ হয়েছিস বলতো? তোরা দুজনে একেবারে বৌদি ভক্ত হনুমান, কিছু না বুঝেই সবসময় বৌদিকে সাপোর্ট করিস। আমি একজন ছেলে, আর তোদের বৌদি একজন মেয়ে। একটা ছেলে বাইরে থাকতে পারে, কিন্তু একটা মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকলে সেটা মেনে নেওয়া যায় না। দেখ দাদা, দুনিয়া অনেক আপডেটেড হয়ে গেছে। নিজের পুরানো চিন্তা ভাবনাগুলো দয়া করে এবার মন থেকে মুছে ফেল। বৌদি পার্টিতে গেছে আর ভালোই ভালোই বাড়িতে ফিরে এসেছে, আবার কি? আচ্ছা বৌদি, তুমি একদম মন খারাপ করো না। যাও, তুমি হাত মুখ ধুয়ে শুয়ে পড়ো। এই শুনে সুমি ওয়াশরুমে চলে যায়, আর বিক্রম চাইলেও কোনো রকম ঝামেলা সৃষ্টি করতে পারে না। এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু দিনের পর দিন সুমি আরো বেশি উশৃঙ্খলভাবে জীবন কাটাতে থাকে। কিন্তু সমস্ত কিছুতেই সুমি তার দুই ননদের সাপোর্ট পেয়ে থাকে। একদিন বিক্রম যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, তখন সে দেখে, ফুলি, আমি তোমাকে বলেছিলাম আমার ঘরটা ভালো করে পরিষ্কার করতে। তুমি ঘরে ঢুকে আমার মেকআপের জিনিসে হাত দিয়েছো কেন? তুমি কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না? আমার দামি লিপস্টিকটা তুমি ফেলে দিয়ে ভেঙে দিয়েছো। না বৌদি, তোমার মেকআপের জিনিসে আমি হাত দেবো কেন? আমি তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে ভুল করে তোমার লিপস্টিকটা নিচে পড়ে গিয়ে ভেঙে গেছে। তুমি চিন্তা করো না বৌদি, আমি দাদার কাছ থেকে টাকা চেয়ে তোমাকে নতুন লিপস্টিক কিনে দেব। কি, রাগ করবো না? আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে আমার মেকআপ প্রোডাক্ট। আমার মেকআপ প্রোডাক্টে কেউ হাত দিলে আমার ভীষণ রাগ হয়। মনে হচ্ছে তোমার চুলের মুঠি ধরে এখনই তোমার মাথা দেওয়ালে ঠুকে দিই। এই কথা বলতে না বলতেই সুমি তার বড় ননদের চুলের মুঠি ধরে তাকে মারতে শুরু করে। এমনকি সে সত্যি সত্যি ফুলির মাথা দেওয়ালে ঠুকে দেয়, যার ফলে ফুলির মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে। যা দেখে বিক্রম খুবই রেগে যায়, আর সে বাড়ির মধ্যে ঢুকে আসে।
তুমি এটা কি করছো সুমি? আমার দুই বোন সবসময় তোমাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে, আর এদিকে আমি বাড়িতে নেই বলে তুমি আমার দুই বোনের উপর অত্যাচার করছো। ফুলিকে মেরে তুমি ওর মাথা ফাটিয়ে দিয়েছো। তোমার এত বড় সাহস! আজকে আমি তোমাকে ছাড়বো না। এই বলে বিক্রম সুমিকে মারতে যাবে, এমন সময় ফুলি বলে, দাদা প্লিজ তুই বৌদিকে মারিস না। আমরা তো বৌদিকে মায়ের চোখে দেখি, আমরা বৌদির থেকে ছোট হই। আমরা যদি ভুল করি বৌদি আমাদের গায়ে হাত তুলতেই পারে। তুই দয়া করে বৌদিকে মারবি না। বৌদি আমাকে মেরেছে, আমার এতে কোনো সমস্যা নেই। আমি ভুল করলে বৌদি আমাকে নিশ্চয়ই মারতে পারে। দিদি তুই চুপ কর, তোর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে আর তুই এখনো বৌদিকে সাপোর্ট করছিস। আমি আর এই নাটক করতে পারছি না। আজকে আমি দাদাকে সব সত্যি কথা বলে দেব। দাদা আসলে আমার আর দিদি দুজনেরই বয়ফ্রেন্ড আছে। আমরা একদিন আমাদের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। বৌদি সেটা দেখে ফেলেছিল, আর তারপর থেকে বৌদি আমাদেরকে ব্ল্যাকমেল করে। বৌদি বলেছিল আমরা যাতে বৌদিকে সমস্ত কিছুতে সাপোর্ট করি, আর তা না হলে আমাদের যে বয়ফ্রেন্ড আছে সেটা বৌদি তোকে বলে দেবে। তারপর তুই নাকি আমাদের পড়াশোনা বন্ধ করে দিবি আর আমাদেরকে বাড়ি থেকেও তাড়িয়ে দিবি। সেই ভয়ে এতদিন পর্যন্ত আমরা সব কিছুতে বৌদিকে সাপোর্ট করেছি। এমন সময় বিক্রম খুবই রেগে যায়। ও, এবার আমি বুঝলাম আসল কেসটা কি। তোদের বয়ফ্রেন্ড আছে শুনে আমার তো রাগ হচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি রাগ হচ্ছে সুমির উপর। সুমি, এভাবে তুমি আমার দুই বোনকে ব্ল্যাকমেল করে ঠিক করোনি। তুমি যদি আমার দুই বোনকে সত্যিই ভালোবাসতে আর ওদেরকে নিজের বোন মনে করতে, তাহলে তুমি সত্যিটা আমাকে আগেই বলে দিতে। তাহলে আমি আমার দুই বোনকে আগেই সাবধান করতে পারতাম। দাদা আমাদের ক্ষমা করে দে, আমরা ভুল করে ফেলেছি। আমরা আমাদের বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে নেব। আমরা আর কখনো কোনো উল্টোপাল্টা কাজকর্ম করব না, আর বৌদিকেও আমরা কোনো ভুল কাজে সাপোর্ট করব না। এতে করে আমরা বৌদির ক্ষতি করছি। আমরা চাই না বৌদির জীবনটা খারাপ হোক, আর আমরা এটাও চাই না যে তোদের সংসারটা ভেঙে যাক। এমন কথা শুনে সুমি ভীষণই লজ্জিত হয়ে পড়ে। বিক্রম রাগের চোটে সুমিকে ভীষণ উল্টোপাল্টা কথা শোনায়। সেদিনের পর থেকে সুমি চাইলেও তার দুই ননদকে ব্ল্যাকমেল করতে পারে না। এখন সে কোনো উল্টোপাল্টা কাজে তার দুই ননদের সাপোর্টও পায় না। তবে ভালো কাজে ফুলি এবং কলি নিশ্চয়ই সুমিকে সাপোর্ট করে থাকে। অন্যদিকে বিক্রমও এখন তার দুই বোনের উপর খুবই কড়া নজর রাখে, কারণ বিক্রম একেবারেই লাভ ম্যারেজ পছন্দ করে না। সে তার দুই বোনকে খুবই ভালোবাসে, তাই সে তার দুই বোনের খুবই ভালো পরিবারে বিয়ে দিতে চায়, যাতে বিয়ের পর তার দুই বোন সুখে শান্তিতে সংসার করতে পারে। কুসুম দেবী খুবই দরিদ্র ছিল। সে তার মেয়ে পম্পাকে নিয়ে জালান স্ট্রিটের এক ছোট্ট কলোনিতে বাস করত। কাজ বলতে সে দীর্ঘদিন ধরেই নবনীতা দেবীর বাড়িতে কাজ করে আসছে। আচার ব্যবহার কাজকর্মের নিপুণতার জন্য নবনীতা দেবী তাকে খুবই ভালোবাসত। একদিন কুসুমের কাজে যেতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছিল, আর সেই জন্যই সে তাড়াহুড়ো করে নবনীতা দেবীর বাড়িতে আসে। আরে কুসুম, আজ তোকে একটু তাড়াতাড়ি আসতে বললাম, আর আজই তুই দেরি করলি। তুই জানিস না আজকে মঞ্জিলিকার রেজাল্ট বেরিয়েছে। আজ বাড়িতে ওর মাসি পিসি মামারা আসবে। আজ বাড়িতে কত অতিথি আসবে, আর আজকেই তোকে দেরি করে আসতে হলো। এখনই অল্প সময়ে তুই সবকিছু করবি কিভাবে? হ্যাঁ দিদি, আমিও জানি। আসলে আজকে আমার একটু দরকার ছিল, কাজ মিটিয়ে আসতে হলো তো, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। তারা সেখানে কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে নবনীতার অতিথি অর্থাৎ তার দিদি সোনালী এবং তার ভাই পরেশ আসে। তাদেরকে আসতে দেখে নবনীতা বলে, আরে দিদি, তুমি এসে গেছো? আর দাদা, তোমাকে তো একটু তাড়াতাড়ি আসতে বললাম। আজ বাড়িতে কত কাজ, এই দেখো না, এক্ষুনি তোমাদের কথাই বলছিলাম। দেখো না আজকে বাড়িতে কত কাজ, আর এই কুসুমের এখন আসার সময় হলো। এত দেরিতে এলে খাবারের ব্যবস্থা কখন করবে বলো? অন্য সব আত্মীয়রা তো এসে পড়লো বলেই কথা। এদেরকে বলে কি লাভ হবে? এরা গরিব, এরা অতিথি আপ্যায়নের কি বোঝে? আমার বাড়িতে হলে না একে একেবারে চাপকে লাল করে দিতাম। একটা বাজে মহিলা কোথাকার। এই মঞ্জিলিকা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, অনলাইনে ফুড অর্ডার করে দে, না হলে সকলের সামনে তোকে অপমানিত হতে হবে। হ্যাঁ মাসি, তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি অর্ডার করছি। মা তো শুধু শুধু একে এত মাথায় তুলে রাখে। আমি হলে তো এর ভরসায় কখনোই থাকতাম না। এরা নিজেরা আত্মীয়দের বাড়িতে গেলে যত্ন পায় না, তাই অতিথিদের কিভাবে যত্ন করতে হয় সেটাও জানে না। এই বলে নবনীতা দেবীর মেয়ে মঞ্জিলিকা মুখ বিকৃত করে সেখান থেকে চলে যায়। তাদের মান সম্মান বাঁচানোর কথা ভেবে সে তখনই অনলাইনে খাবার অর্ডার করে দেয়।
সকলেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু নবনীতার মনে শান্তি ছিল না। সকলে তার চোখের সামনেই কুসুমকে অপমান করেছিল, আর এটা তার বেশ খারাপও লেগেছিল। বেশ কিছুক্ষণ কেটে যায়, সকল অতিথি যে যার বাড়ি চলে যায় এবং শেষে কুসুমেরও বাড়ি যাওয়ার সময় হয়ে আসে। সে নবনীতা দেবীকে বাড়ি যাওয়ার কথা বলতে এলে, হ্যাঁ বাড়ি তো যাবি, কিন্তু তোকে একটা কথা বলার ছিল। এই শোন, তুই যেন সোনালিদের কথায় কিছু মনে করিস না, আর মঞ্জিলিকাকেও ক্ষমা করে দিস। আসলে ওরা একটু এরকমই। না দিদি, আমি কিছুই মনে করিনি। আসলে দোষ তো আমারই। আজ আমার আগে আসা উচিত ছিল, আজ এরকম হতো না। আসলে আজ আমার মেয়ে পম্পারও রেজাল্টের দিন ছিল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোর মেয়ে মঞ্জিলিকার সঙ্গে একই কলেজে পড়ে, তাই না? তা এবছরও কেমন রেজাল্ট করলো রে? ও প্রতি বছরের মতো এবারও কলেজে প্রথম হয়েছে দিদি, আর ম্যাডামরা ওকে প্রথম হওয়ার জন্য পুরস্কৃত করছিল, তাই আমি ওর সঙ্গে গিয়েছিলাম, আর সেই জন্যই এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আমার। বাহ, তোর মেয়ে তাহলে এবছরও প্রথম হলো, আর তুই কাউকে জানাসনি? তোর তো বেশি করে সেলিব্রেশন করা উচিত। যেখানে আমার মেয়ে শুধুমাত্র পাশ করেছে বলে আমি পার্টি দিলাম, আর তোর মেয়ে প্রথম হয়েছে তুই চুপ করে বসে আছিস। আমার তো মনে হয় পার্টি আমার বাড়িতে নয়, বরং তোর বাড়িতেই রাখা উচিত ছিল। আমি ওসব কিছু জানি না, কালকে আমি তোদের বাড়িতে যাব, ব্যাস। হ্যাঁ, মন তো আমারও চাই বাড়িতে অনুষ্ঠান করি, আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে খাওয়াই, কিন্তু কিভাবে করব? এই সামান্য কটা টাকা দিয়ে মেয়ের পড়াশোনা বাদে কখনো কখনো খাওয়া পড়ার টাকাই কম পড়ে যায়। আরে এই কি হলো? তুই চুপ করে গেলি যে? তুই কি ভেবেছিস আমি তোদের বাড়িতে নেমন্তন্ন খেতে যাব না? তুই যদি এটা ভাবিস তাহলে ভুল ভাবছিস। তুই দেখবি আমি নেমন্তন্ন খেতে কাল নিশ্চয়ই আসব। নবনীতার কথা শুনে কুসুম একটু চিন্তায় পড়ে, কারণ তার সেরকম আর্থিক অবস্থা ছিল না যে নবনীতাকে সে নিমন্ত্রণ করে খাওয়াতে পারবে। কিন্তু নবনীতা প্রথমবার তাদের বাড়িতে যাওয়ার কথা বলেছিল, তাই সে নবনীতাকে না বলে দুঃখ দিতে চায়নি। তাই সে বলে, হ্যাঁ ম্যাডাম, আসুন না, তাহলে তো খুবই ভালো হবে। আর এমনিতেও আপনি আমাদের বাড়িতে কখনোই আসেননি। আর হ্যাঁ ম্যাডাম, আপনি কিন্তু অবশ্যই আসবেন, সঙ্গে করে মঞ্জিলিকা দিদিমণিকেও নিয়ে আসবেন। সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই নিমন্ত্রণ করেছিস যখন আমরা নিশ্চয়ই যাব। আসুন, এখন তুই বাড়ি যাচ্ছিস, তাহলে বেঁচে থাকা খাবারগুলোকে নিয়ে যা। আর এমনিতেও ওগুলো পড়ে থাকলে সকাল হতে না হতেই নষ্ট হয়ে যাবে। নবনীতা খুবই উদার মনের মানুষ ছিল। যখনই বাড়িতে খাবার বেশি হয়ে যেত, সে প্রায় সময় কুসুমকে ডেকে সেগুলো দিয়ে দিত। কুসুম রান্নাঘরে চলে যায় এবং পড়ে থাকা খাবারগুলো সে প্যাকিং করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার মেয়ে পম্পাকে বলে, মা পম্পা, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয়, আর এই খাবারগুলোকে ঠিকঠাক করে দে। অনেকটাই দেরি হয়ে গেল, এগুলো বেশিক্ষণ থাকলে খারাপ হয়ে যাবে। খারাপ হয়ে যাবে না মা, এগুলো প্রায় খারাপ হয়েই গেছে। আর এখন রাত কটা বাজে তুমি দেখেছো? আর মা, আমি তোমাকে কতবার বলেছি এরকম এটা সেটা খাবার তুমি বাড়িতে নিয়ে আসবে না। কিন্তু খাবারকে অপমান করতে নেই মা, আর নষ্ট তো একেবারেই করতে নেই। যেখানে আমাদের দুবেলা ভালোভাবে খাবারই জোটে না, আর তুই তো ভালো রান্না জানিস, তুই সবকিছু ঠিক করে দিতে পারবি। আর আমি তোর উপরে ভরসা করেই এগুলো নিয়ে আসি। কুসুম ঠিকই বলছিল, পম্পা খুবই ভালো রান্না বান্না করতে পারত। এমনকি সে যে কোনো খাবারের স্বাদ পাল্টে দিতে পারত। সে বেঁচে যাওয়া ভাত দিয়ে কখনো কখনো ক্ষীর বানিয়ে ফেলতো, রুটি দিয়ে টেস্টি এগ রোল, এমনকি সে কখনো কখনো ভাত তরকারি দিয়ে বিরিয়ানিও বানিয়ে দিত। এমনকি ওই খাবারগুলো খেলে কেউ কিছু ধরতেও পারতো না। মা, সেটা কথা নয়। ধরো আমি এই ফ্রাইড রাইস আর মাংসের তরকারি দিয়ে বিরিয়ানি বানিয়ে নেব, কিন্তু এগুলো তো পরিমাণে অনেকটাই। এত বিরিয়ানি আমরা দুজনে খাবো কিভাবে? সেই তো এগুলো নষ্টই হবে। না মা, নষ্ট হবে না। কাল তোর নবনীতা মাসি আর মঞ্জিলিকা আমাদের বাড়িতে আসবে, আর আমি ভাবছি এই খাবারগুলোই ওদের খেতে দেব। কি বলছো মা? নবনীতা মাসি আমাদের বাড়িতে আসবে আর তুমি ওনাকে এই খাবার খেতে দেবে? তুমি কি ভেবেছো ওরা কিছু বুঝতে পারবে না, যেখানে ওরা হাজার রকমের বিরিয়ানি খেয়েছে? মা, তুমি কি জানো না যে আমাদের অবস্থা কেমন? আর তুমি সবকিছু জেনে শুনেও আমাদের বাড়িতে ওদের নেমন্তন্ন করলে কেন? তাতে কি হয়েছে মা? আমাদের অবস্থা যেমনই হোক না কেন, অতিথি ফেরাতে নেই। আর যেখানে নবনীতা দিদি নিজেই এখানে আসার কথা বলেছে।
মা তুমি বুঝতে পারছো না, ওরা বড় লোক, ওরা এখানে এলে আমাদেরই খারাপ লাগবে। আমাদের না আছে খেতে দেওয়ার মতো ভালো খাবার, আর না আছে বসতে দেওয়ার মতো জায়গা। ওরা এখানে এলে আমরা ওদেরকে সম্মান দিতে পারবো না। পম্পার কথা শুনে কুসুম দেবী একটু চিন্তায় পড়ে, কারণ পম্পা সত্যি কথাই বলছিল। সে নবনীতা দেবীর মেয়ে মঞ্জিলিকাকে ভালোভাবেই চিনত। তার সামনে কেউ ছোট থাকুক বা বড়, সে কারোরই সম্মান করত না। আর খাবারে গন্ডগোল তো সে একেবারেই সহ্য করতে পারত না। এমনকি খাবার দিতে দেরি হলেও সে খুব রেগে যেত। এভাবেই নানান চিন্তা ভাবনা করতে করতে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালবেলা। হ্যাঁ রে পম্পা, তুই এত রকমের খাবার কোথা থেকে বানালি? এখানে বিরিয়ানি, স্যুপ, পায়েস সবকিছুই রয়েছে দেখছি। তারপরে পিৎজাটা তুই কিভাবে বানালি? হ্যাঁ মা, ফ্রাইড রাইস গুলোকে আমি রাতে ফুটিয়ে নিয়েছিলাম। আমি ফ্রাইড রাইস থেকে ভেজিটেবল গুলো আলাদা করে নিয়ে ওই রাইস গুলো দিয়ে পায়েস বানিয়ে নিয়েছি। আর তরকারিগুলো রাইসের সঙ্গে মিশিয়ে বিরিয়ানি করেছি। আর ফ্রাইড রাইসের ভেজিটেবল গুলো দিয়ে আমি পিৎজাটা বানিয়েছি। কিন্তু মা, এগুলো কেমন হয়েছে আমি বলতে পারবো না। এখন যদি ভালো না হয় কিংবা নবনীতা মাসি জানতে পেরে যায় তাহলে আমরা খুবই অপমানিত হব। তারা কথাবার্তা বলছিল, ঠিক তখনই সেখানে নবনীতা এবং তার মেয়ে মঞ্জিলিকা আসে। নবনীতা এসে পম্পাকে প্রথম হওয়ার জন্য অভিনন্দন জানায়। এটা দেখে পম্পাও খুব খুশি হয়। কিছুক্ষণ পর কথাবার্তা শেষ হয়ে গেলে নবনীতা দেবী বলে, তাহলে কুসুম, আমরা আসি। আর তোর বাড়িতে কাজ মিটে গেলে কালকে কাজে চলে আসিস, কেমন? হ্যাঁ দিদি, আমি কাল থেকেই কাজে যাব। কিন্তু এখন তুমি চলে গেলে চলবে না। আমার মেয়ে পম্পা তোমাদের জন্য খাবার বানিয়েছে, তোমাদেরকে খেয়ে যেতে হবে। আরে থাক না এসব, আমি তো শুধু পম্পাকে অভিনন্দন দিতেই এসেছিলাম, আর আমরা বাড়ি থেকে খেয়েই এসেছি। না দিদি, তুমি আজ এরকম করলে চলবে না। আজ আমাদের বাড়ি থেকে খেয়ে যেতেই হবে। এই বলে কুসুম দেবী নবনীতার হাত ধরে নেয় এবং তাকে খাওয়ার জন্য টেবিলে বসাতে নিয়ে যায়। তাকে এরকম জোড়াজোড়ি করতে দেখে মঞ্জিলিকা বলে, আরে আরে, আপনারা একই করছেন? ছাড়ুন আমাদের, ছাড়ুন বলছি। আমাদের এখানে খেয়ে কোনো লাভ হবে না, বুঝলেন? আপনারাই খান। যাদের আমাদের বাড়ির খাবার চেয়ে নিয়ে এসে দিন চলে, তারা আবার আমাদের খাবার খাওয়াবে? চলো মা এখান থেকে, আমি এই জন্যই আসবো না বলেছিলাম। মঞ্জিলিকার এরকম কথাবার্তা শুনে কুসুম দেবী খুবই দুঃখ পায়। কুসুমকে দুঃখ পেতে দেখে নবনীতা খাবার খাওয়ার জন্য রাজি হয়ে যায়। কুসুম দেবী খুশি মনে তাদেরকে খাবার খেতে দেয়। তারা খাবার খেতে শুরু করে। খাবারগুলো খেয়ে নবনীতা ও মঞ্জিলিকার খুবই ভালো লাগে। তখন মঞ্জিলিকা বলে, আরে এ তো কোনো বড় হোটেলের শেফের রান্না, আমাকে আরো খাবার দাও। হ্যাঁ মঞ্জিলিকা, তুই ঠিকই বলেছিস। কিন্তু কুসুম, তুই এত খরচা করতে গেলি কেন? এগুলো কিনতে তো তোর অনেক টাকা খরচ হয়েছে। না দিদি, এগুলো কোনো বড় হোটেলের রান্না নয়। এগুলো আমার মেয়ে পম্পা নিজের হাতে বানিয়েছে। কালকে তুমি যে বেঁচে থাকা খাবারগুলো দিয়েছিলে, ওগুলো দিয়েই বানিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এগুলো খেয়ে তো একটুও বোঝা যাচ্ছে না। হ্যাঁ দিদি, আসলে আমরা অনেক গরিব, আর তোমাদেরকে খেতে দেওয়ার মতো কিছু খাবার আমাদের কাছে ছিল না, তাই জন্য। এভাবেই কুসুম দেবী ঘটনা বলতে থাকে। সমস্ত ঘটনা শোনার পর নবনীতার কুসুমের দারিদ্রতার প্রতি অনুশোচনা হয়। মঞ্জিলিকাও নিজের ভুল বুঝতে পারে। মঞ্জিলিকা তাদের কাছে ক্ষমা চায়। সে বুঝতে পারে যে একটা দারিদ্রর কাছে খাবারের মূল্য কতটা। আর বেঁচে যাওয়া বাসি খাবার থেকেও যে এত সুস্বাদু খাবার বানানো যায়, এটা দেখেও তারা অবাক হয়। নবনীতা দেবী পম্পাকে একটি হোটেল খুলে দেয়। পম্পা সেখানে খুবই নিপুণতার সঙ্গে হোটেলের খাবার রান্না করতে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই পম্পার খাবার সকলেরই প্রিয় হয়ে ওঠে। এভাবেই পম্পা তার নতুন জীবনের সূচনা করে।